ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস ভেজ ওয়ার্ল্ড। আজ আমি যেখানে যাচ্ছি তার প্রায় প্রতি কোণায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। এই জায়গাটি ছিল একসময় সুবে বাংলার রাজধানী। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আজ আমি এসেছি মুর্শিদাবাদ। স্টেশন থেকে বেরিয়েই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এরপর এখান থেকে টোটো করে আমরা আমাদের হোটেলে যাব। এখন আমি চলে এসেছি হোটেল হিস্টোরিক্যাল। এই হোটেল থেকে হাজারদুয়ারি বেশ কাছেই। এখানে লিফট আর সিঁড়ি দুটোই রয়েছে, সেই জন্য কারো কোনো অসুবিধা হবে না। ঢুকেই সামনেই রয়েছে রেস্টুরেন্ট, তাই খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। হোটেলটি দেখতেও বেশ সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেহেতু এখানে 4 জন আছি, সেই জন্য আমরা ডাবল বেড নিয়েছি। এই রুমে দুটো বাথরুম আছে, একটিতে গিজার আছে আর একটাই নেই। এটি হলো প্রথম বাথরুম যেখানে গিজার আছে। এটি হলো এর ঠিক পাশেই সেকেন্ড বাথরুম যেখানে গিজার নেই, যদিও এখানে একটা গিজারই যথেষ্ট। এখানে রয়েছে একটি আলমারি ও টিভি। আমাদের হোটেল থেকে হাজারদুয়ারি কাছে হওয়ায় আমরা প্রথমে এখানেই এসেছি। হাজারদুয়ারি ঢোকার জন্য অনলাইন বা অফলাইন যে কোনো উপায়ে টিকিট কাটা যাবে। তাছাড়া মুর্শিদাবাদ আসলেই সবার হাজারদুয়ারির কথাই প্রথমে মনে আসে, সেই জন্য আজকে এটা দিয়েই শুরু করা যাক। এখন আমি যাচ্ছি সোজা মিউজিয়ামের দিকে। এখানে ভেতরে ফোন অ্যালাউ করে না, তবে বলে রাখি এখানে মিউজিয়ামের ভেতরে রয়েছে তখনকার নবাবী আমলের আসবাবপত্র, বাসনপত্র, কাঠের ছবি, নবাবী আমলের বই, পুঁথিপত্র। এছাড়াও এখানে রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, যার মধ্যে পলাশী যুদ্ধের অস্ত্র রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবাব সিরাজ উদ্দৌলার তলোয়ার। আগে এখানে 3 তলায় ছিল বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা। যদিও দুর্বল কাঠামোর জন্য দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না। 1837 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন ঝা এই প্রাসাদটি তৈরি করেন ইতালির শৈলীতে। এটিকে তিনি বাড়া কোঠি বলতেন। এর রূপকার ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওড। এই প্রায় 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্রাসাদ বানাতে তখনকার দিনে খরচ হয় প্রায় 18 লক্ষ টাকা। 1000টি দরজা থাকার জন্য এর নাম হয় হাজারদুয়ারি, যদিও এর মধ্যে 100টাই নকল দরজা। শত্রুদের বিভ্রান্ত করার জন্যই এই ব্যবস্থা করা হয়। এই হাজারদুয়ারি প্যালেসের ঠিক অপোজিট সাইডে রয়েছে নিজামত ইমামবাড়া। নবাবী আমলে মহরমের সময় সারাদিন কোরআন পাঠ ও রাত্রে অসংখ্য প্রদীপ দিয়ে সাজানো হতো। 1842 থেকে 1846-এর অগ্নিকাণ্ডে এটি ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে। মহরমের সময় এটি সাধারণ মানুষের জন্য খোলা থাকে আর বাকি দিনগুলিতে বন্ধ থাকে। এখানে ইমামবাড়ার পূর্ব দিকে রয়েছে একটি ঘড়িঘর। এছাড়াও এখানে চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান, যা পরিবেশটিকে আরো মনোরম করে তোলে। এছাড়াও এখানে রয়েছে বাচ্চা ওয়ালি কামান। বাচ্চা ওয়ালি মানে যিনি সন্তানের জন্ম দেন, আর তোপ মানে কামান। এখানে 2টি শব্দের সমষ্টি রয়েছে, যার মানে কামান যা শিশুর জন্ম দেয়। শোনা যায় এই কামানটি একবার মাত্র নিক্ষেপ করা হয়েছিল,
এবং যখন এটি করা হয়েছিল তখন প্রায় 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি বিশাল বিস্ফোরক শব্দ তৈরি হয়েছিল। এই শব্দটি শহরের বেশিরভাগ গর্ভবতী মহিলাকে তাদের সন্তান জন্ম দিতে বাধ্য করেছিল। সেখান থেকে এই কামানটির নাম বাচ্চাওয়ালি কামান। হাজারদুয়ারি থেকে বেরিয়েই এটি আমার চোখে পড়ল। দেখতেও বেশ টেস্টি লাগছিল, তাই চটপট কিনে নিলাম। এখানে কেউ যদি এর নাম জেনে থাকেন তবে চটপট কমেন্ট করে আমাকে জানান। এরপর আমরা বাকি জায়গাগুলো ঘোরার জন্য একটি ঘোড়ার গাড়ি ঠিক করে নিলাম। এই ঘোড়ার গাড়িগুলো মুর্শিদাবাদেই বেশি দেখতে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগানবাড়ি। আমরা এখন এই সুন্দর নহবত গেট দিয়ে ভেতরে ঢুকব। গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখা যায় রাস্তার দুই পাশে রয়েছে লম্বা লম্বা প্রচুর গাছ ও কয়েকটি মূর্তি। একসময় এখানে কাঠের ব্যবসা হতো। এছাড়াও এখানে প্রচুর কাঠগোলাপের চাষ হতো। পরে নাম পরিবর্তন হয়ে কাঠগোলাপ থেকে কাঠগোলা হয়ে যায়। এখন আমি পৌঁছে গেছি এখানকার সুড়ঙ্গ পথের গেটের কাছে। এটি ভাগীরথী নদীর সাথে সংযুক্ত। শোনা যায় এই সুড়ঙ্গ পথ দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাওয়া যেত। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে জল জমে আছে। এর ঠিক অপোজিট সাইডে রয়েছে একটি পাখিরালয়। এখন আমি যাচ্ছি কাঠগোলা প্যালেসের দিকে। এই প্যালেসের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে দুগার পরিবারের ব্যবহৃত বিশাল বড় খাট, বড় বড় আয়না, টেবিল, আলমিরা, অয়েল পেইন্টিংস এবং লাইব্রেরি। এই জন্য এই প্যালেসটি বাইরে থেকে যেমন সুন্দর, ভেতর থেকেও তেমন সুন্দর। আর এখানেও মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ করে না। এখানে বলে রাখি, এই কাঠগোলা বাগান বাড়িটি 1780 খ্রিস্টাব্দে লক্ষ্মীপদ সিং দুগার, ধনপদ সিং দুগার, মহিপদ সিং দুগার ও জগপদ সিং দুগার নামে 4 ভাই মিলে তৈরি করেছিলেন। প্রায় 2500 বিঘা জায়গা নিয়ে তৈরি করা হয় এই বিশাল অট্টালিকা। আর এর সামনে খনন করা হয় বিশাল পুকুর, যাতে রাখা থাকতো বিভিন্ন রঙিন শৌখিন মাছ। এখানে এই প্যালেসের ছাদও বিশাল বড় ও সুন্দর। প্যালেসের সামনে পুকুরটি এখনো আছে, আর সেখানে এখনো ছাড়া হয় রঙিন মাছ। এই প্যালেসে অনেক মুভি আর সিরিয়ালের শুটিং হয়েছে, যেগুলোর মধ্যে একটি হলো আমি সিরাজের বেগম নামে সিরিয়াল, আর এক যে ছিল রাজা নামে একটি মুভি। দুগার পরিবার ছিল জৈন ধর্মাবলম্বী, সেই জন্য এখানে রয়েছে একটি ভেজ কিচেন। এখানে প্রায় একসাথে 200 জনের রান্না করা হতো। রান্নাঘরের সামনে যেই মাছ দুটোর মূর্তি দেখতে পাচ্ছেন, এটি হলো আসলে হীরা আর মতি নামে দুটি মাছের সমাধি। ছাড়াও এখানে আশেপাশে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে। এখন আমি যাচ্ছি এখানকার জৈন মন্দিরের দিকে। যাওয়ার পথে দেখলাম এখানে রয়েছে একটি কুয়ো। মন্দিরের ঠিক পাশেই এটি হলো দাদা বাড়ি। এই বাড়িটি ছিল জৈন ধর্মগুরুর, যিনি এই 4 ভাইকে জৈন ধর্মে দীক্ষা দিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িতে ঢোকার মুখে এক পাশে রয়েছে কাল ভৈরব ও অপর পাশে শ্বেত ভৈরবের বিগ্রহ।
এখন আমি চলে এসেছি এখানকার জৈন মন্দিরে। এই মন্দিরের ভেতরেও ফটো বা ভিডিও অ্যালাউ করে না। মন্দিরটি যেমন সুন্দর, মন্দিরের বাইরের বাগানটিও তেমন সুন্দরভাবে সুসজ্জিত। এই মন্দিরের ভেতরে আদিনাথ, পরেশনাথ এবং মহাবীরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এখানে আরও রয়েছে জলসা ঘর এবং ডান্সিং ফ্লোর। সেই সময় কাঠগোলা বাগানে নিয়মিত জলসা হতো। এই জলসাতে জগৎ শেঠ সহ নবাবও উপস্থিত থাকতেন। এমনকি ইংরেজরাও এখানে মনোরঞ্জনের জন্য আসতো। আমি এখন দাঁড়িয়ে আছি ডান্সিং ফ্লোরের উপর। এই কাঠগোলা বাগান ঘিরে অনেক গল্প কথাও প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হলো, এই কাঠগোলা বাগানের পূর্ব দিকে একটি প্রাচীন মসজিদ সংলগ্ন কবর আছে, আর তার কাছে একটি ইদারা থেকে দুগার পরিবার প্রচুর পরিমাণে গুপ্তধন লাভ করেছিল। সেই গুপ্তধন লাভের টাকা দিয়ে তারা কাঠগোলা বাগান ও মন্দির সুন্দরভাবে নির্মাণ করেছিল। তবে অনেকে বলে এই চার ভাই আসলে ছিল লুটেরা। বিভিন্ন জায়গা থেকে ধনসম্পত্তি লুট করা ছাড়াও এদের মূল কাজ ছিল বিভিন্ন দুর্মূল্য গাছ কেটে পাচার করা। এখন আমি চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। ভেতরে রয়েছে একটি মিউজিয়াম এবং গুপ্তঘর। এখানেও মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে সোনার পয়সা, রূপোর পয়সা, মসলিনের কাপড় এবং তৎকালীন ব্যবহৃত প্রচুর জিনিসপত্র। তবে জগৎ শেঠের বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর হবে নাই বা কেন, জগৎ শেঠ বলে কথা। জগৎ শেঠ মানে কি? যিনি জগতের শেঠ। হ্যাঁ, আর্থিক দিক থেকে তারা সেই সময় এতটাই বৈভবময় ছিলেন। সেই সময় বাংলার অভ্যন্তরীণ বাজারের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন জগৎ শেঠ। শুধু নবাব নয়, তাদের সাথে ব্যবসা চালাতেন বড় বড় জমিদার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা। ক্রমে ইংরেজ ও ফরাসি বণিকরাও জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করেন। সেই জন্য এই ক্ষেত্রে জগৎ শেঠ উপাধিটি যথার্থ বলা চলে। তবে জগৎ শেঠ কিন্তু কোনো একজন ব্যক্তি নয়, এটি একটি পারিবারিক উপাধি। এখানে বলে রাখি, এই জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ নয়। তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে। প্রথমে তারা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, আরও পরে তারা আবার জৈন ধর্ম গ্রহণ করেন। জগৎ শেঠ ছিলেন নবাবের প্রধান পরামর্শদাতা। কিন্তু সিরাজ উদ্দৌলা যখন রাজা হলেন, তখন তিনি কারণবশত জগৎ শেঠকে অপমানিত করলেন। এমনকি শোনা যায় তিনি জনসমক্ষে জগৎ শেঠকে চড়ও মেরেছিলেন। এরপর অপমানিত জগৎ শেঠ লর্ড ক্লাইভ, মির্জাফর ও ঘসিতি বেগমের সাথে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে অংশ নেন। এটি হলো জগৎ শেঠদের গুপ্তঘর। এই ঘরে জগৎ শেঠরা গুপ্তধন লুকিয়ে রাখতেন, যার মধ্যে থাকত হিরে, সোনা, মোহর, মুদ্রা। এর ভেতরেও ফোন অ্যালাউ করে না। এই গুপ্ত ঘরে অন্যান্য জিনিসের সাথে রয়েছে এমন একটি আয়না যেখানে নিজের মুখ দেখা যায় না। কাঠগোলা বাগানের সেই সুড়ঙ্গ পথটি জগৎ শেঠের এই বাড়ি পর্যন্ত আসে। এখন আমি পৌঁছে গিয়েছি নসিপুর আখড়ার গেটের সামনে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকে প্রথমেই আমার চোখে পড়ল এই রথটি। এই আখড়ায় মোট 5টি রথ পরিক্রমা করত।
দুটো কাঠের, দুটো পিতলের, একটি রূপোর। কিন্তু একটি কাঠের রথ 150 বছর ধরে আর রথযাত্রায় থাকে না। জনশ্রুতি রয়েছে কোনো এক বছর কাঠের রথের পরিক্রমণের সময় জগন্নাথ দেবের বিগ্রহের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। এরপর মহন্ত নির্দেশে ওই কাঠের রথটিতে আর জগন্নাথ দেবকে ওঠানো হয় না। সেই জন্য এখন মোট 4টি রথ পরিক্রমা করে, একটি কাঠের, দুটি পিতলের ও একটি রূপোর। যদিও এই রথযাত্রার মেইন অ্যাট্রাকশন রূপোর রথটি, যেটি রাজস্থান থেকে কারিগর আনিয়ে তৈরি করা হয়। এখন আমি আছি নসিপুর আখড়ার ভেতরে। 1168 বঙ্গাব্দে স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনসরাম দাস ধর্মপ্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নসিপুরে এই আখড়া স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা করেন। সেই প্রথা মেনে আজও নসিপুর আখড়ায় রথযাত্রা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার বড় বড় বাসনপত্র রয়েছে। এগুলো বিশেষ বিশেষ উৎসবে ব্যবহার করা হয়। আর এটি হলো এখানকার বেবি অস্টিন কার। এটি গোবিন্দ দাস আচারী মির্জাফরের বংশধরের কাছ থেকে 80 টাকা দিয়ে কিনে নেন। সেই জন্য এই গাড়িটি 80 টাকা দামের গাড়ি নামেও বিখ্যাত। গাড়িটিতে কিন্তু কোনো চাবি ছিল না, সামনে একটি ফুটো রয়েছে, সেখানে রড ভরে জেনারেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো। এখানে এই ঘরটার মধ্যে রয়েছে সেই সময়কার ব্যবহৃত কিছু জিনিসপত্র, কিন্তু ঘরটি এখন বাইরে থেকে লক করা। এটি হলো এখানকার গুপ্ত মন্দিরের ভেতরে যাওয়ার গেট। এখন আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে আপনারা যেই ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, এটি বেলজিয়াম কাচের তৈরি। আগে এই কাচের ভেতরে মোমবাতি বা প্রদীপ দেওয়া হতো, এখন ইলেকট্রিসিটিতে চলে। ঢুকেই পড়ল এই মন্দিরটি। এই মন্দিরে জগন্নাথ দেব সহ সোনার কাজ করা রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাসের সেটআপ করা আছে, কারণ এখানে বড় করে রাস উৎসব পালন করা হয়। এছাড়াও এখানে জন্মাষ্টমীর রথ ঝুলন উৎসব পালন করা হয়। এরপর এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি সিংহাসন রূপোর। মন্দিরের মাথার উপর যে আচ্ছাদন আছে সেটিও রূপোর তৈরি। এই মন্দিরের ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা ও রাধা কৃষ্ণ রয়েছে। আর দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে হনুমানজির বিগ্রহ। রথযাত্রার দিন রথের জন্য বিগ্রহ এখান থেকেই যায়। সেই সময় এই আখড়া থেকে রথযাত্রা শুরু হতো আর শেষ হতো ধনকুবের জগৎ শেঠের আদি বাড়িতে। পরবর্তী সময়ে গঙ্গা ভাঙনে নদী গর্ভে জগৎ শেঠের পুরনো বাড়িটি চলে গেলেও প্রাচীন প্রথা মেনে আজও প্রতি বছর রথ ও উল্টো রথের দুদিন রূপোর রথ সহ বাকি রথ জগৎ শেঠের পুরনো বাড়ির সামনে একটি মাঠে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় এবং সন্ধ্যার আগেই আখড়ায় ফিরে আসে। এটি হলো এখানকার গুরুদেবের সিংহাসন। আশ্রমে যে গুরুদেব আছেন উনি গুরু পূর্ণিমায় এই গদির উপর বসেন। এখন আমি চলে এসেছি নবাব মির্জাফর ও তার পরিবারের কবরস্থানে। এখানে মোট 1100টি কবর আছে। এই কবরস্থান যে জায়গাটিতে, এই জায়গাটির নাম জাফরগঞ্জ রেখেছিলেন মির্জাফর তার নিজের নামে।
এই কবরস্থানে ঘেরার মধ্যে রয়েছে মেয়েদের কবর আর বাইরে রয়েছে ছেলেদের কবর। এটি হলো মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর, যিনি শিশুদের কলিজা খেতেন বলে কলিজা খাকি বেগম নামে বিখ্যাত। আমাদের একটু লেট হয়ে যাওয়ায় এটি এখন বন্ধ হয়ে গেছে, তাই আর ভেতরে যেতে পারলাম না। যাই হোক, এখন রাত হয়ে গেছে, সেই জন্য আমরা হোটেলে ফিরছি। ফেরার আগে ভাবলাম এই শীতে গরম গরম চা খাওয়া যাক। এখানে দেখলাম মালাই চা বিক্রি হচ্ছে, তাই ভাবলাম মালাই চাই খাওয়া যাক। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের মালাই চা। খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখন আমরা হোটেলে ফিরে রেস্ট করব। দেখা হবে পরের দিন সকালে। আজকে আমরা ভাগীরথী নদীর ওপারে যাব। সেই জন্য আজকে সারাদিনের জন্য আমরা একটি টোটো বুক করে নিয়েছি। এখান থেকে আমরা ও টোটো বড় নৌকা করে নদীর ওপারে যাব। আমাদের ওই পারে যেতে যেতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই পারে প্রথমে আমরা এসেছি খোশবাগে। খোশবাগ কথার অর্থ সুখের বাগান বা আনন্দ উদ্যান। আগে এখানে 108 ধরনের গোলাপের চাষ করা হতো, কিন্তু এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বেশ সুন্দর সাজানো বাগান রয়েছে। এই কবরস্থানের বাগানটি নবাব আলীবর্দী খান তৈরি করেন। বাগানটিতে সিরাজ উদ্দৌলা আলীবর্দী খান সহ তাদের পরিবারের মোট 34টি সদস্যের কবর রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আলীবর্দী খানের স্ত্রীর কবর, আর এই দুটি হলো ঘসেতি বেগম ও সিরাজ উদ্দৌলার মা আমিনা বেগমের কবর। তাহলে এখানে এই ঘেরার মধ্যে মোট 3টে কবর রয়েছে। আমরা এখন যেই ঘরটিতে যাচ্ছি সেই ঘরটার 12টা দরজা থাকায় ঘরটিকে বলা হয় 12 দুয়ার। ঘরে ঢুকেই দেখতে পাচ্ছেন যার পাশে সাদা ফলক লাগানো রয়েছে সেটি হলো নবাব সিরাজ উদ্দৌলার সমাধি। ওনার ঠিক পায়ের নিচে রয়েছে ওনার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি। আর নবাব সিরাজ উদ্দৌলার পাশে রয়েছে ওনার পাতানো ভাইয়ের সমাধি। আর লুৎফুন্নেসা বেগমের পাশে রয়েছে মোহনলালের বোনের সমাধি। এটি হলো আলীবর্দী খানের সমাধি। আর ওনার পায়ের কাছে রয়েছে সিরাজ উদ্দৌলার মেয়ের সমাধি। এটি হলো আলীবর্দী খানের মেয়ে মৌমিনা বেগমের ছেলে শওকত জাং বাহাদুরের সমাধি। আর ওনার পায়ের কাছে রয়েছে ওনার স্ত্রীর সমাধি। এখানে সামনে আপনারা একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এখানে সেই সময় নবাব আলীবর্দী খান নামাজ পড়তেন। এখানে বলে রাখি, সিরাজ উদ্দৌলার মৃত্যুর পর লুৎফুন্নেসা বেগম তার শেষ জীবন এখানেই কাটিয়েছিলেন এবং তার মৃত্যুর পর তাকে এখানে সমাধিস্থ করা হয়। এখন আমি চলে এসেছি ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। এখানে ঢোকার মুখেই গেটে খোল করতাল দিয়ে বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে।
প্রভু জগৎবন্ধুর জন্মভিটায় অবস্থিত 118 ফুট উঁচু এই অপূর্ব মন্দিরটি মুর্শিদাবাদের সর্বোচ্চ মন্দির। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরটি কতটা সুন্দর। বৈশাখ মাসের সীতা নবমীতে প্রভু জগৎবন্ধু সুন্দর জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য প্রতি বছর এখানে বৈশাখ মাসের সীতা নবমীতে 7 দিন ধরে প্রভুর জন্ম উৎসব পালন করা হয়। তখন দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসে কীর্তন মহোৎসব মেলা দর্শন করতে। মন্দিরের ভিতরের চারপাশে বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য মন্দিরে এখন পর্দা দেওয়া। প্রভু জগৎবন্ধু সুন্দর বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক তথা লেখক ছিলেন। তিনি নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের জন্য জগৎবন্ধু উপাধি লাভ করেন। এবার চলুন একটু মন্দির চত্বর ঘুরে দেখি। প্রভু জগৎবন্ধু সুন্দর ধর্মপ্রচার ও ধর্মজ্ঞান প্রচারের সাথে সাথে রচিত করে গেছেন দুর্মূল্য কিছু বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে রয়েছে ধামের সন্ন্যাসী সেবায়তদের বসবাসের ঘর। এই ঘরগুলোর কাছেই এখানে প্রসাদের কুপন দেওয়া হয়। সকাল 11টার সময় কুপন সংগ্রহ করতে হয় আর 1টা নাগাদ প্রসাদ বিতরণ শুরু হয়। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, কারণ এখানে থাকার জন্য ঘরও রয়েছে, যার জন্য আপনাকে আগে থেকে এখানে কন্ট্যাক্ট করতে হবে। প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম এখানে হলেও ওনার শেষ জীবন কেটেছে ওনার পৈতৃক বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। এখন আমি চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির। এখানে দেবী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পড়েছিল, তাই এই দেবী মুকুটেশ্বরী নামেও পরিচিত। এখানে দেবী বিমলা ও তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হয়। 2023 সালে এই কিরিটেশ্বরী গ্রাম ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি পায়। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে দেবী শিলা রূপে পূজিত হন। দুর্গাপুজো, কালী পুজো ছাড়াও এখানে দেবীর বিশেষ পুজো সম্পন্ন হয় মাঘ মাসে রটন্তী অমাবস্যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেবী শিলা রূপে আছে। আর হ্যাঁ, পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে। এই মেলা রাজা দর্পনারায়ণের কাল থেকে বসছে বলে জানা যায়। মায়ের শিলা একটি আবরণ দ্বারা আচ্ছাদিত থাকে, যেটি প্রতি বছর দুর্গাষ্টমীতে পরিবর্তন করা হয়। এই কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানান মত প্রচলিত রয়েছে। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। 1337 বঙ্গাব্দে মহারাজ যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেন। মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান লালগোলার রাজা ভগবান রায়। 1405 সালে দেবীর মন্দির ভেঙে যায়। পরবর্তীকালে ভগবান রায়ের বংশধর রাজা দর্পনারায়ণ রায় নতুন করে মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে মায়ের যে বিগ্রহ ছিল সেটিকে রানী ভবানী রক্ষণ করে গেছেন। নিরাপত্তার জন্য এই বিগ্রহটিকে গোপন স্থানে রাখা হয়। সেই কিরিটেশ্বরী মায়ের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পৌষ মাসের 4টি মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কিরিটেশ্বরী মায়ের বিগ্রহকে আনা হয়। মা তখন এখানে রাজবেশে থাকেন। আমরা এখন এই মন্দিরের পাশের মন্দিরটিতে যাচ্ছি। ভিডিওটি এগোনোর আগে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মন্দিরে মাকে মূর্তি রূপে পুজো করা হয়। রাজা রাজবল্লভ এখানে দুটি শিব মূর্তি প্রতিষ্ঠা করেন। শোনা যায় পলাশীর যুদ্ধের পর মির্জাফর যখন তার সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেই দিন এই মন্দিরের একটি শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল। তার চিহ্ন এখনও রয়েছে। মির্জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হন। তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলে তিনি রোগমুক্ত হবেন। দেবীর চরণামৃত মুখে দিয়েই নাকি তিনি প্রয়াত হন। এই কিরিটেশ্বরী মন্দির বেশ জাগ্রত। এই মন্দিরে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধরনের মানুষ ভিড় জমায়। গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায় এই শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয়। এই জন্য বলা যায় এখানে হিন্দু মুসলিম একসঙ্গে সম্প্রীতির বার্তা দেয়। এখন আমি চলে এসেছি রানী ভবানীর গুপ্ত মঠে। ঢাকা থেকে মুর্শিদ কুলি খাঁ যখন রাজধানী পরিবর্তন করে মুর্শিদাবাদে আসেন, তখন এখানকার হিন্দু রাজাদের মনে আতঙ্ক জাগে যে মায়ের পুজো বিঘ্নিত হতে পারে। তখন মায়ের ব্রহ্মশিলাকে আদি মন্দির থেকে এখানে নিয়ে আসা হয়। তখন থেকেই এখানে মায়ের নিত্য সেবা পুজো শুরু হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গুপ্ত মন্দিরের মাকে। এখানে মায়ের শাড়ি দিয়ে ঢাকা রয়েছে শিলাখণ্ড, যেটি হলো কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা। এছাড়াও এখানে রয়েছে দুটো শিব মন্দির। এখন আমি এসেছি বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁর সমাধিস্থল অর্থাৎ রোশনীবাগ। রোশনী মানে আলো আর বাগ মানে বাগান অর্থাৎ আলোর বাগান। নবাব সুজাউদ্দিন খাঁ ছিলেন মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের স্বামী অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর জামাই। আর হ্যাঁ, এটি হলো সেই আজিমুন্নিসা বেগম যাকে কলিজা খাকি বেগম বলা হয়। এই ঘরের ভেতরে রয়েছে নবাব সুজাউদ্দিন খাঁর সমাধি। ঘরের সামনে যে চওড়া জায়গা রয়েছে সেটি সেই সময় ছিল স্টেজ। এখানে বিভিন্ন প্রোগ্রাম হতো। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ছিল সেই সময় মেইন গেট। এই গেট দিয়ে নবাব সুজাউদ্দিন খাঁ ভিতরে প্রবেশ করতেন। আর এর ঠিক পাশেই রয়েছে একটি মসজিদ। আমরা আবার এপারে চলে এসেছি। আর এপারে আসার পর প্রথমেই এসেছি মতিঝিল। 1750 থেকে 51 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ জামাতা তথা ঘসিটি বেগমের স্বামী নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ এই সুদৃশ্য মতিঝিল এবং সেই ঝিলের পাড়ে সাংহি দালান বা শাহী দালান নামে এক প্রাসাদ নির্মাণ করেন। আগে এই বিশাল জায়গাটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বর্তমানে এখানে একটি সুন্দর পার্ক নির্মাণ করা হয়েছে। এই মতিঝিল পার্কের বর্তমান নাম প্রকৃতি তীর্থ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পার্কের চারপাশে রয়েছে একটি সুন্দর ঝিল। এখানে এই মতিঝিল ইউ শেপ বা ক্ষুর আকৃতির। পরিকল্পিতভাবে খনন করা হলেও অনেকে ঝিলটিকে ভাগীরথী নদীর অংশ বলে মনে করে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। এই জায়গাটি অনেকটা বড়, তাই পায়ে হেঁটে ঘোরা একটু মুশকিল হতে পারে। সেই জন্য আপনারা চাইলে এখান থেকে সাইকেল রেন্ট নিয়ে ঘুরতে পারেন। এই পার্কের শেষের দিকে
ঘসিটি বেগমের প্রাসাদের সেই জায়গাটিতে বর্তমানে পলাশীর ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যার সময়। ধসে যাওয়া দেওয়ালের অংশ ছাড়া এই প্রাসাদের বিশেষ কোনো অস্তিত্ব বেঁচে নেই। এই একই জায়গায় রয়েছে একটি বিশেষ স্ট্যাচু, যেখানে চেয়ারে বসে আলোচনায় ব্যস্ত ঘসিটি বেগম, লর্ড ক্লাইভ, মীর জাফর, জগৎ শেঠ এবং ওয়াটসন। এই আলোচনার মধ্যমণি ঘসিটি বেগম, যার আসল নাম মেহের উন্নেসা বেগম। এখানে এই ধরনের মূর্তির কারণ হলো এই মতিঝিল প্রাসাদেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল। এই সুন্দর সাজানো মতিঝিল পার্কে রয়েছে 9টি বিলাসবহুল কটেজ, এছাড়াও রয়েছে ফুড কোর্ট ও সাথে ক্যাফেটেরিয়া। এখন আমি চলে এসেছি কাটরা মসজিদ। কাটরা শব্দের অর্থ বাজার। সেই সময় এটি বাজারের মধ্যে নির্মাণ করা হয়েছিল বলে এর নাম হয়ে যায় কাটরা মসজিদ। এই কাটরা মসজিদের সিঁড়ির নিচে রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। মুর্শিদ কুলি খাঁ 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে তৎকালীন মুকসুদাবাদে তার রাজধানী স্থাপন করেন এবং পরবর্তীকালে তার নাম অনুসারে নতুন রাজধানীর নাম দেন মুর্শিদাবাদ। তিনি এই মসজিদটি নির্মাণ করেন। 1723 থেকে 1724 সালের মধ্যে এই কাটরা মসজিদটি নতুন রাজধানী জাভে মসজিদ হিসাবে নির্মিত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল জায়গা নিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। এখানে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা ছিল, তাই একে মাদ্রাসাও বলা হতো। এর উপরের তলায় ছিল মুসাফির খানা, মানে গেস্টদের থাকার জায়গা, আর নিচেরটা ছিল ছাত্রাবাস। এখানে মোট 5টা গম্বুজ ছিল, যার মধ্যে 3টে গম্বুজ ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। এই মসজিদের 4টে মিনারের মধ্যে 2টো মিনারও ভূমিকম্পে ভেঙে গেছে। আপনারা চারপাশে যে ছোট ছোট দরজার মতন দেখতে পাচ্ছেন, ওর পিছনেই ছিল এক একটি ঘর। এখন আমি চলে এসেছি কাটরা মসজিদের কাছে লালবাগ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণে তোপখানা নামে একটি জায়গায়। এখানে রয়েছে জাহান কোষা কামান। জনার্দন কর্মকার এটি প্রস্তুত করেন। এই জায়গাটির নাম তোপখানা কারণ নবাব মুর্শিদ কুলি খাঁ ও অন্যান্য নবাব এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। বর্তমানে সেই অস্ত্রাগারটির আর চিহ্ন মাত্র না থাকলেও রয়ে গেছে এই জাহান কোষা কামানটি। কামানটি তৈরি হয়েছে অষ্টধাতু অর্থাৎ 8টি ধাতু সমন্বয়ে, যার মধ্যে রয়েছে সোনা, রূপা, তামা, দস্তা, জিঙ্ক, পিতল, টিন ও পারদ। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামানটিতে তেমন কোনো মরচে পড়েনি। এই কামানটি একবার দাগার জন্য প্রায় 17 কেজি বারুদের প্রয়োজন হতো এবং কামানের একবার গোলার সাহায্যে প্রায় 10 কিলোমিটার দূরের যে কোনো ভবনকে কিংবা ছোটখাটো কোনো গ্রামকে নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া যেত। তাহলে বুঝতেই পাচ্ছেন এটি কত শক্তিশালী একটি কামান। এখন আমরা আমাদের ফেরার ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।